আজকে যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম সহচরী। গল্পটি লিখেছেন সুকান্ত গঙ্গোপাধ্যায়। দুপুর পুরে বিকেল হয়েছে আলিপুরে। ফোন বাজছে। জানালাবদ্ধ ঘরে সোফায় মাথা হেলান দিয়ে আছে সায়নী। ফোনটা তুলছে না। ও জানে এটা ঘোস্ট কল। কি করে বুঝলো? ভুতুরে ফোনের রিংটোন তো আলাদা হয় না। তাহলে কি নির্দিষ্ট একটা সময়ে ফোনটা আসে? তাও নয়। তবু সায়নী নিশ্চিত এটা সেই ঘোস্ট কল। বেশ কিছুদিন হলো বাড়িতে এই উপদ্রবটা শুরু হয়েছে। সায়নী ফোনটা ধরে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ও প্রান্ত নামিয়ে রাখে। মায়ের ক্ষেত্রেও ঘটে তাই। সায়নী মাকে বলে, কে বলো তো? কেউ একটা হবে। মানুষের যে কত রকম খেয়াল। নির্লিপ্ত মুখে উত্তর দেন মা। সায়নী বুদ্ধি দিয়েছিল, ফোনে সিএলআই কানেকশন করলে হয় না, নম্বরটা ধরা যাবে। লাভ হবে না। এই ধরনের ফোন যারা করে আঁটঘাট বেঁধেই করে। একটু থেমে মা বলেন, ছেড়ে দে, অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। একটা সময় আপনিই বন্ধ হয়ে যাবে। মা ভীষণ কুল। যে কোনো সিচুয়েশনেই ঠান্ডা মাথায় ট্যাকেল করেন। একেই বোধহয় বলে ম্যাচিওরিটি। সায়নী এতটা পারে না। একটা সময় ধৈর্যের বাঁধ ভাঙে। আজ যেমন কলেজে বাঁধটা চুরমার হয়ে গেল। ফোনের আওয়াজ থেমে যায়। সায়নী একবার ভাবে রিসিভারটা নামিয়ে রাখবে, কারণ ফোন না ধরলে খানিক বাদেই আসে কল। এরকম বার কয়েক এসে একসময় থেমে যায়, আবার হয়তো 2-4 দিন পরে এলো। সায়নী বাইরে থাকলে মাকে নির্ঘাত অনেকবার ফোনটা রিসিভ করতে হয়। পরে সে নিয়ে কোনো বিরক্তি প্রকাশ বা আলোচনা করেন না মা। রিসিভার নামিয়ে রাখতে গিয়েও পিছিয়ে আসে সায়নী। পরখ করবে তার ধারণা ঠিক কিনা। কি করে জানি বুঝতে পারে এটাই সেই কল। আজ যদি আবার আসে ফোনটা, খুব করে লোকটাকে 2-4 কথা শুনিয়ে দেবে সায়নী। অভদ্র লোকটা নিশ্চয়ই জানে এ বাড়িতে শুধু 2জন মহিলাই থাকে, তাই এত সাহস। এমনিতেই সায়নী আজ জীবনের চরম বাঁকের সামনে দাঁড়িয়ে। তার মাঝে এসব ছ্যাবলামি অসহ্য। নিজের ভাবনায় সামান্য হোঁচটকায় সায়নী। আমি কেন ধরেই নিচ্ছি যে ফোন করে সে একজন পুরুষ। মহিলাও তো হতে পারে। অর্ণবের আচরণ কি আমার শেষমেশ পুরুষ বিদ্বেষী করে দিল, আড়ষ্ট করে দিল চেতনার অর্ধাংশ? দুহাতে চুলে আঙুল চালিয়ে সোজা হয়ে বসে সায়নী। না, এত সহজে দুর্বল হয়ে পড়লে চলবে না। অর্ণবের সাধ্য নেই সায়নীর ক্যারেক্টার প্যাটার্ন চেঞ্জ করে দেয়। সত্যি বলতে কি, মাও তো বলতে গেলে বাবার ভালোবাসা সাহচর্য থেকে বঞ্চিত। কই, মায়ের এক্সপ্রেশনে তো সেসবের কোনো ছাপ নেই। পুরুষ মাত্রেই খারাপ এরকম কোনো অভিযোগ করেন না মা। বরং সায়নী যেদিন প্রথম অর্ণবকে বাড়িতে নিয়ে এসেছিল, ভয়ে ভয়ে ছিল খুব। কি জানি মা কিভাবে রিয়্যাক্ট করেন। হয়তো বাবার প্রাপ্য শ্লেষ, রাগ সব অর্ণবের উপর এসে পড়বে। অবচেতনে এমনই একটা আশঙ্কায় অল্প বয়স থেকে ভুগত সায়নী। তাই হয়তো সিরিয়াস অ্যাফেয়ারে জড়াতে সময় নিয়েছিল। 2-4টে ক্যাজুয়াল ছেলে বন্ধু ছিল তার। অত্যন্ত মাপ করে তাদের সঙ্গে মিশেছে। বাড়িতে কখনোই আনেনি। অর্ণবকে আনতেই হবে। ওকেই লাইফ পার্টনার করবে ভেবে রেখেছে সায়নী। মাকে সেই ইঙ্গিত দিতেই অর্ণবকে নিয়ে আসা। মা কিন্তু আনএক্সপেক্টেড ভালো ব্যবহার করলেন অর্ণবের সঙ্গে। জানতে চাইলেন বাড়িতে কে কে আছেন, কেরিয়ার নিয়ে কী ভাবছে অর্ণব। উত্তরে অর্ণব বলেছিল, আর বলবেন না কাকিমা, বাড়ির অমতে ঝোঁকের মাথায় প্রায় জেদ করে ফাইন আর্টস নিয়ে পড়ছি। ফাইনাল ইয়ারে এসে মনে হচ্ছে চির বেকার জীবনটাই আমার জন্য অপেক্ষা করছে। সেদিক থেকে সায়নী ভালোই করেছে কমার্স নিয়ে। না না, এভাবে ভাবা ঠিক নয়। যে কোনো স্ট্রিম মন দিয়ে চর্চা করলে আর্নিংয়ের একটা ব্যবস্থা ঠিক হয়ে যায়। তাছাড়া ফাইন আর্টস নিয়ে পড়লে কমার্শিয়াল কাজ করতে পারবে না এমন কোনো বিধিনিষেধ নেই, বরং একটু অ্যাডভান্সড থাকবে। কথাটা বলে কিচেনে চলে গিয়েছিলেন মা। ক্ষণিকের জন্য উদ্দীপ্ত হয়েছিল অর্ণবের মুখ। বলে ওঠে, সত্যি বস, একখানা মা বানিয়েছ মাইরি, আনপ্যারালাল। মায়ের প্রশংসাই করছিল অর্ণব। ভঙ্গিটা পছন্দ হয়নি সায়নীর। বলেছিল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তাছাড়া মাকে আমি বানাইনি, মাই আমাকে বানিয়েছে। সরি, সিলি মিস্টেক। তুমি তো জানোই সায়নী,
আমার এক্সপ্রেশন একটু লাউড, নর্থ ক্যালকাটার ছেলে তো। সেই খোশ মেজাজের অর্ণব কিছুদিন হলো কেমন যেন প্রাজ্ঞ গম্ভীর হয়ে গেছে। বদলটা এসেছে সায়নীদের গ্রুপে পিয়া আসার পর থেকে। প্রথম দিকে ব্যাপারটা খেয়াল করেনি সায়নী। মিঠু আর বিদিশা একদিন সতর্ক করে দিল, সায়নী কেসটা কিন্তু আমাদের ঠিক সুবিধের ঠেকছে না। পিয়া তোর অর্ণবের দিকে একটু বেশি হেলছে। পাত্তা দেয়নি সায়নী, বলেছিল পিয়ার ফিগারটাই একটু বেন্ড, তাই ওই রকম মনে হয়। সায়নীর পার্সোনালিটিকে ওদের গ্রুপে সবাই সমীহ করে চলে। মিঠু বিদিশা আর কথা বাড়ায়নি, কিন্তু ব্যক্তিত্ব দিয়ে কি সন্দেহের বিষ প্রতিরোধ করা যায়? সায়নী আড়ে ঠোরে লক্ষ্য রাখতে শুরু করে অর্ণব পিয়ার উপর। মিঠু বিদিশা ভুল কিছু বলেনি। অর্ণবকে কিছু বলার আগে আরেকটু সময় নেয় সায়নী। ওই সময় নেওয়াটা বোধহয় কাল হলো। আবার ফোনটা বেজে ওঠে। চিন্তা ছিঁড়ে যায়। তার মানে সায়নীর আন্দাজই ঠিক, ঘোস্ট কল। ফোনটা তুলতে যাবে সায়নী, কেটে গেল। বড্ড তাড়াতাড়ি কেটে দিল এবার। কে যে ফোন করে, কি মজা পায় কে জানে। আচ্ছা, বাবা ফোন করেন না তো? বউ অথবা মেয়ের গলা শুনে নিশ্চিন্ত হন। কথাটা মাথায় আসতেই হাসি পায় সায়নীর। বাবার চরিত্রে ইমোশনের ছিটে ফোটাও নেই। কেরিয়ার সর্বস্ব, কাজ পাগল, রাশভারী মানুষ। সায়নী শৈশব অবধি স্মৃতি হাতড়ে খুঁজে পায় না বাবা কোনোদিন তার এবং মায়ের সঙ্গে বসে আড্ডা মেরেছেন। বেড়াতে গেলেও বাবা একটু দূরত্ব রেখে আগে আগে হাঁটতেন। সেই দূরত্ব বেড়ে এখন মুম্বাই পর্যন্ত হয়েছে। বাবা ওখানেই সেটেলড। সায়নীদের নিয়ে যেতে চেয়েছিলেন বাবা। সায়নীর পড়াশোনা, বাড়ি দেখবে কে, এইসব নানা অজুহাত দেখে মা যেতে রাজি হয়নি। ঠাকুরদার তৈরি বিশাল বাড়িতে এখন মাত্র দুটি প্রাণী, মা আর সায়নী। ঠাকুরদা ঠাকুরমা কেউ বেঁচে নেই। বাবা একমাত্র সন্তান। মাসে দুবার ফোন করেন বাবা। মায়ের সঙ্গে সাংসারিক দু একটা কথা, সায়নীকে পড়াশোনা নিয়ে কিছু কাটকাট প্রশ্ন। ব্যাস, খোঁজ নেওয়া হয়ে গেল। কলকাতার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠান বাবা। প্রয়োজন মতো মা তুলে নিয়ে আসেন। বাবা মায়ের রিলেশনটা কি করে টিকে আছে কে জানে। কোনো এক অদৃশ্য সুতোয় বাঁধা। সেই সুতোটা কি সায়নী? নিজেকে অদৃশ্য ভাবতে খারাপ লাগে। নিজের মা বাবার এইরকম নিরুত্তাপ সম্পর্ক দেখে কনজুগাল লাইফ সম্বন্ধে রীতিমতো অনাগ্রহ জেগেছিল সায়নীর। অর্ণবের সঙ্গে মিশে সেটা ক্রমশ কেটে যায়। অ্যাপ্রোচটা এসেছিল অর্ণবের কাছ থেকেই, বিনা ভূমিকায়, একদম আচমকা। সে এক মজার ঘটনা। সায়নীদের আর্ট কলেজে একটা নাটকের গ্রুপ আছে। বিভিন্ন ইয়ারের নাটকে উৎসাহী স্টুডেন্টরা গ্রুপে জয়েন করে। নাটক অনিয়মিত মঞ্চস্থ হলেও ওরা নিয়ম করে গুলতানি মারে। সিনেমা, নাটক দেখতে যায়, বইমেলায় ঘোরে। সেই রকমই একদিন দল বেঁধে বইমেলায় ঘুরছে সায়নীরা। তখন কলেজে ফার্স্ট ইয়ার সায়নীর। শরীরে স্কুল স্কুল গন্ধ। অর্ণব 2 বছরের সিনিয়র। দুরন্ত দেখতে। সায়নী ওকে দাদা বলে। সেদিন বোধহয় একটু বেশি দাদা দাদা করছিল সায়নী। আসলে অর্ণবকে সেদিন হলুদ পাঞ্জাবি, নীল জিন্সে দারুণ লাগছিল। পাশে হাঁটতে হাঁটতে অর্ণব নিরাসক্ত গলায় বলে, আচ্ছা সায়নী, তুমি যদি আমার নামের পাশে দা শব্দটা যোগ না করো, অসুবিধা হবে খুব? আনকমফোর্ট ফিল করবে? অভিসন্ধিটা না বুঝে স্মার্ট থাকার জন্য সায়নী বলে ফেলে, একটুও না। থ্যাংক ইউ। আমি আশাই করিনি এত তাড়াতাড়ি তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে। তার মানে? বড় বড় চোখ করে জানতে চেয়েছিল সায়নী। ফিচেল হাসি হেসে অর্ণব বলেছিল, দাদা হচ্ছে গিয়ে প্রেমের পথে কাদা, পৌঁছাতে অনেক টাইম লেগে যায়। তেড়ে ফুঁড়ে উঠে সায়নী বলেছিল, এই এসব কি বলছো? আমি কিন্তু সেরকম মিন করে। কে শোনে কার কথা? অর্ণব এগিয়ে যাওয়া বন্ধুদের ডেকে বলেছিল, লিসেন ফ্রেন্ডস, আজকের দিনটা তোমরা নোট করে নাও। কোনো একদিন মেমোরেবল ডে হবে এটা। আমি অথবা সায়নী যদি কোনো দিন বিখ্যাত হই, তোমরা নাতি নাতনিদের কাছে বলতে পারবে, আমাদের প্রথম প্রেমের দিনে সাক্ষী ছিলে তোমরা। বন্ধুরা ওর মুখ চাওয়াচাওয়ি করছে। সায়নী দাঁড়িয়ে আছে বইমেলার শেষ বিকেলে সূর্যটার রঙে রাঙা হয়ে। অর্ণব আবার বলে, কি হলো বন্ধুরা, চুপচাপ দাঁড়িয়ে রয়েছো কেন? দেখছো না বালিকা প্রেমে পড়ে কেমন বিরানাবত হয়ে আছে? প্লিজ আমাদের উৎসাহ দিতে, সায়নীর জড়তা কাটাতে তোমরা ক্লাব দাও। প্লিজ ক্লাব। ব্যাস, তারপর আর কি, হাততালির চোটে কান ফেটে যাওয়ার জোগাড়।
ওরকম প্রাণ খোলা ছেলের মনে এখন পিয়ার গ্রহণ। মেয়েটা মাস 6 হলো গ্রুপে ঢুকেছে। কলেজে সায়নীর চেয়ে 1 ইয়ারের জুনিয়র। দেখতে আহামরি কিছু নয়, ইট চাপা ঘাসের মতো ফ্যাকাশে, আদুরে ন্যাকা টাইপের। গাড়ি চেপে কলেজে আসে। প্রথম দিকে সায়নীর সঙ্গে খুব ভাব জমিয়েছিল। সায়নীদের প্রেমের ব্যাপারে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতো। তোমাদের কবে থেকে প্রেম? কোথায় কোথায় ঘুরতে যাও তোমরা? তোমাকে অর্ণবদা কোনো দিন কিস করেছে? যত সব আলতু ফালতু প্রশ্ন। সায়নী ওকে এড়াতে শুরু করেছিল। তখন তো বুঝতে পারেনি কেন এত খোঁজ নিচ্ছে পিয়া। মিঠু বিদিশা সতর্ক করার পর চোখ খোলে সায়নীর। কিছুদিন নজর রাখার পর অর্ণবকে বলে, কি ব্যাপার, পিয়ার সঙ্গে তোর এত কথা কি? তুমি যে বলো নেকু টাইপের মেয়েদের সঙ্গে তোমার একদম পটে না। উদাসীন হাসি হেসে অর্ণব বলেছিল, মেয়েটা অদ্ভুত ধরনের, কল্পনার জগতে বাস করে। বড় লোকের ওয়েল প্রোটেক্টেড একমাত্র সন্তান তো। দেখো বাবা, তুমি আবার ওই প্রোটেকশনের সেলটা নিও না, ছদ্ম আশঙ্কার গলায় বলেছিল সায়নী। তক্ষুনি নকল গম্ভীর হয়ে অর্ণব বলেছিল, সত্যি তো, এদিকটা ভেবে দেখিনি। হিল্লে হয়ে যাওয়ার একটা চান্স আছে। বিনিময়ে রামচিমটি খেতে হয়েছিল অর্ণবকে। প্রসঙ্গটা সেখানেই চাপা পড়ে যায়। ওদের একটু আধটু মেলামেশাটা মেনেও নিয়েছিল সায়নী, কেননা সে মোটেই সংকীর্ণ মনের নয়। কিন্তু আজ কলেজে ঢুকতেই অমিতেশ যে খবরটা দিল, মাথা ঠিক রাখা গেল না। কলেজ গেটে সম্ভবত সায়নীর অপেক্ষাতেই দাঁড়িয়েছিল অমিতেশ। চোখাচোখি হতেই অমিতেশ বলে, সায়নী, তোর সঙ্গে কথা আছে, ক্যান্টিনে চ। কি কথা রে? পরে বললে হয় না? এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে। না, তোর এখনই শোনা উচিত, বলে অমিতেশ গটগট করে হাঁটা দিয়েছিল ক্যান্টিনের দিকে। খুব সিরিয়াস স্টুডেন্ট অমিতেশ। ক্লাস বাঙ্ক করে আড্ডা মারার বান্দা সে নয়। ভয় ভয় করছিল সায়নীর। ক্যান্টিনে বসে সামান্য ভূমিকা করে নিল অমিতেশ। দেখ সায়নী, আমার বলতে খুব খারাপ লাগছে। আসলে এসব লাগাই ভাঙাইয়ের মধ্যে আমার থাকতে ভালো লাগে না, কিন্তু তুই যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড। অনেক হয়েছে, আসল কথাটা বল, বলে গাড়ি ট্র্যাকে ফেলেছিল সায়নী। তারপর অমিতেশ যা বলল মোটামুটি এই রকম। গতকাল ও নাকি অর্ণপিয়াকে নাটক শেষে গ্রীষ্মমঞ্চ থেকে বেরোতে দেখেছে। ওরা দুজনে খুব হাসাহাসি করছিল। খবরটা শুনে মাথায় আগুন ধরে যায় সায়নীর। ওই আগুন গ্রীষ্মলের অন্ধকার কাটাতে পারে না। অর্ণব এখনও অবধি কিছু জানায়নি তাকে। কেন শুধু দুজনে গিয়েছিল? সায়নীকে বলতে পারত যেতে। ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা অর্ণবকে গিয়ে ধরে সায়নী। খবরের উৎসটা চেপে যায়। শান্ত হয়ে অভিযোগ শোনে অর্ণব। তারপরে বলে, হ্যাঁ গিয়েছিলাম, কোনো উপায় ছিল না। মেয়েটা বড় নাছোড়। কিছুই বুঝতে পারছি না, হতাশ কণ্ঠে চেঁচিয়ে ওঠে সায়নী। অর্ণব বলে যায়, প্রথম দিকে মেয়েটা চাইল্ডিশ কথাবার্তা আমার ভালোই লাগতো। তখন বুঝিনি পিয়া এরকম ব্যাডলি আমার প্রেমে পড়ে যাবে। কথাটা তোমাকে বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি। ইদানিং পিয়া বলতে শুরু করেছে, ওকে যদি আমি কোম্পানি না দিই শি উইল কমিট সুইসাইড। তবে আর একটা অঙ্গীকারও করেছে, সুইসাইডাল নোটে আমার নাম লিখবে না। শুধু আমিই জানবো আমার জন্যই ও মরেছে। আর আমি? বলতে না চাইলেও কথাটা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল সায়নীর। একই সঙ্গে মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ওর নিঃস্ব অপমানিত মুখ দেখে অর্ণব বেশ নার্ভাস হয়ে যায়। বলে, তুমি ব্যাপারটা এত সিরিয়াসলি নিচ্ছ কেন? যেন আমাদের সম্পর্ক আজ থেকে শেষ হয়ে যাচ্ছে। পিয়াকে আমি সঙ্গ দিচ্ছি টু সেভ হার লাইফ, আর কোম্পানি দেওয়া মানেই তো প্রেম নয়। আমার অ্যাটিচিউডে ও নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছে। এই ইনফ্যাচুয়েশনটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। যদি না কাটে? জানতে চেয়েছিল সায়নী। কথা হারিয়ে অর্ণব তখন চুপচাপ দাঁড়িয়ে। সায়নী ফের বলে, বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ের বায়না তুমি মেটাবে, আমি বছরের পর বছর অপেক্ষা করে যাব। তুমি ভাবলে কি করে? প্লিজ সায়নী, তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। তুমি আমার জায়গায় থাকলে কি করতে? অর্ণবের কথা পিছনে ফেলে হাঁটা দিয়েছিল সায়নী। একটাও ক্লাস করেনি, সোজা বাড়ি। বাসে আসতে আসতে ভেবেছে সেও তো অর্ণবকে ছাড়া বাঁচতে পারবে না। তা বলে সুইসাইডের হুমকি দিয়ে ওকে আটকে রাখা? এত নিচে নামতে পারে মানুষ?
কলেজ থেকে ফিরে সেই যে ড্রয়িংয়ে এসে বসেছে সায়নী, একা একাই ভেবে যাচ্ছে পরবর্তী পদক্ষেপ। মা একবার এসেছিলেন চা দিতে, নিশ্চয়ই লক্ষ্য করেছেন মেয়ের মুড খারাপ, কিছু জিজ্ঞেস করেননি। এটাই মায়ের স্বভাব, অযাচিত সাহায্য করে মেয়েকে পরনির্ভর করতে চান না। কিন্তু যে প্রবলেমে পড়েছে সায়নী, কারো একটু হেল্প তো চাই। মায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে ভাবলেই নিজেকে কেমন ছোট লাগছে। অর্ণবও অনেক নিচে নেমে যাবে মায়ের চোখে। তাহলে কি করা যায়? এমন সময় আবার ফোনটা বেজে ওঠে। সোফা থেকে ছিটকে ফোন তোলে সায়নী। রিসিভার কানে চেপে ঝাঁঝিয়ে ওঠে। আপনি কে বলুন তো? কেন এভাবে বিরক্ত করেন আমাদের? কি চান আপনি? এত কাপুরুষ, গলাটা পর্যন্ত শোনাতে ভয় পাচ্ছেন? ইতর কোথাকার। বলতে বলতেই সায়নী খেয়াল করে সে আবার ধরে নিচ্ছে কোনো পুরুষই ফোনটা করেছে। হতে পারে পিয়া ঠিক করেছে সায়নীকে বাড়িতেও শান্তিতে থাকতে দেবে না। ওর কি ক্ষতি করেছি আমি? চেঁচেমেচি চোটে মা ঘরে চলে এসেছেন। অবাক চোখে জানতে চান, কাকে গালাগালি দিচ্ছিস? কি হয়েছে? রিসিভার হাতে ঝুলিয়ে সায়নী হতাশ গলায় বলে, সেই ফোনটা। আমাদের কাছে কি চায় মা? ওর কথাটাই একটু যেন কান্না ছুঁয়ে আছে। মেয়ের হাত থেকে রিসিভার নিয়ে ক্রেডেলে রাখেন সোমা। তারপর সামনে গিয়ে দাঁড়ান। বলেন, কি হয়েছে তোর? একদম মুড অফ। এত খারাপ ব্যবহার তো তুই করিস না কারোর সঙ্গে। মায়ের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয় সায়নী। মেয়ের দুগালে হাত রেখে সোমা বলেন, আমাকেও বলবি না কি হয়েছে? সায়নী নিজেকে লুকোতে পারে না। মায়ের গলায় ছোট্টবেলার আদর। মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সায়নী। পরের দিন কলেজে ডুব মারল সায়নী। আজ এসেছে। পরিস্থিতি এখন অনেকটাই তার অনুকূলে। ভাবাই যাচ্ছে না গত পরশু কী সাংঘাতিক সমস্যার সামনে ছিল। কোনো পথ ছিল না সমাধানের। একদিনের মধ্যেই ম্যাজিকের মতো প্রবলেম হওয়া। কলেজে ঢুকে আজ পিয়াকে খুঁজেছিল সায়নী। নেকু সম্রাজ্ঞী এসেছেন, একটু এড়িয়ে দূরে দূরে থাকছে। ওষুধ যা পড়েছে মনে হয় সহজে আর ভিড়বে না। সমাধানের পথ বের করেছিলেন মা। পরশু কান্নাকাটির পর মাকে সব ঘটনাই খুলে বলেছিল সায়নী। মা একটুও বিচলিত হলেন না। বললেন, এটা এমন একটা কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন নয়। আমি মেয়েটার বাড়ি যাব, ওর গার্জেনকে বলবো আপনার মেয়ের মাথায় আত্মহত্যার ভূত ঘুরছে, ওকে ইমিডিয়েট সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। শুনে তো সায়নীর চোখ বড় বড়। বলে উঠেছিল, তুমি পারবে গিয়ে বলতে? ওরা যদি তোমাকে অপমান করেন? সহ্য করব, মেয়েটার কিন্তু উপকারই হবে। আমি নোটিশ করার দরুন গার্জেনেরা ওর উপর নজর রাখবেন ঠিক। তাছাড়া আমার মেয়ের দিকটাও দেখতে হবে। আমি জানি তোর আর অর্ণবের ভালোবাসা পিওর। সত্যিকারের ভালোবাসার মাঝে ভুল বোঝাবুঝি, অভিমান মস্ত অন্তরায়। সারা জীবন কষ্ট পাবি, অভিমানের পাহাড় ডিঙোতে পারবি না। কথাগুলো বলে খুব স্বাভাবিক ভঙ্গিতে পাশের ঘরে চলে যাচ্ছিলেন মা। সায়নী অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্যি কি ইন্টেলেক্ট মায়ের! নিজের স্বামীর কাছে কোনো গুরুত্ব পেলেন না। এখন হিস্ট্রি অফ আর্টের ক্লাসে বসে বাবার উপর রাগ হচ্ছে। এসডিওর লেকচার কানে ঢুকছে না। অন্যমনস্কভাবে বাবার মুখের একটা স্কেচ খাতায় আঁকছে সায়নী। ঠিক যেন হচ্ছে না, কোথাও একটা গণ্ডগোল থেকে যাচ্ছে। ক্লাস শেষ হতেই সাঙ্গপাঙ্গ নিয়ে রুমে ঢুকলো অর্ণব। আমরা আইনক্সে সিনেমা দেখতে যাচ্ছি, যাবে তো? সায়নী ভেবেছিল গ্রুপের সঙ্গে আইনক্সে বুঝি পিয়াও আসবে। আসেনি, তার মানে ঘোর ভেঙেছে। মাকে ওদের বাড়ি যেতে হয়নি। পরশু বিকেলে মায়ের প্ল্যান শোনার পর ভীষণ চিন্তা হচ্ছিল, সত্যিই যদি পিয়ার বাড়ির লোক মাকে অপমান করেন? আমার জন্য মা কেন অপমানিত হবেন? কথাটা রাতে ফোন করে অর্ণবকে বলে সায়নী। ফোনের ওপ্রান্তে অর্ণব এক্সাইটেড। বলেছিল, দারুণ প্ল্যান বের করেছেন তো কাকিমা। এই জন্যই বলি তোমার মা একজন মহিয়সী। শোনো সায়নী, আপাতত কাকিমাকে ওদের বাড়ি যেতে হবে না। আমি প্রথমে পিয়াকে বলি, সুইসাইডাল টেন্ডেন্সি ভালোবাসার উপসর্গ নয়, মেন্টাল ডিসঅর্ডার। চলো তোমাদের বাড়ি যাই, মা বাবার সঙ্গে আলোচনা করি। আশা করা যায় এতেই দমে যাবে পিয়া। আর শোনো, আজ তুমি কলেজ অফ করো। মেয়েটা হয়তো সিন ক্রিয়েট করতে পারে। গতকাল অর্ণবের কথা মতো ডুব মেরেছে সায়নী। একদিনে অনেকটাই কাজ হয়েছে।
লাউঞ্জে ঢোকার আগে দেবাশিসের সেলফোন চাই সায়নী। মায়ের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে। আজ দেরি হবে ফিরতে, সেটাও বলে নেওয়া দরকার। সায়নীর গলার আওয়াজ শুনেই মা টের পাবেন মেঘ কেটে গেছে। বাড়ির নম্বর টিপে মোবাইল সেট কানে রেখেছে সায়নী। অনেকক্ষণ হয়ে গেল, মা তুলছেন না। কোথাও বেরোলেন নাকি? ওপারে রিং বন্ধ হয়ে যায়। রিডায়াল করে সায়নী। খানিক রিং হওয়ার পর মা তোলেন ফোন। রিসিভার কানে নিয়ে মা শুধু বলছি বলেন। এখনও বললেন। একটু মজা করতে ইচ্ছে করে সায়নীর। চুপ করে থাকে, ঘোস্ট কলের মতো। কিন্তু এ কি? মা কী সব বলতে শুরু করেছেন? অপ্রত্যাশিত, আশ্চর্য সব কথা। শরীর খারাপের অজুহাত দেখিয়ে আজ কলেজে যায়নি সায়নী। গত দুদিন সে ভীষণ অন্যমনস্ক থেকেছে। এমন একটা সমস্যায় পড়েছে এবার, অর্ণবকে তো নয়, মাকেও বলা যাবে না। মনের সঙ্গে যুদ্ধ চলছে খুব। বেলা করে ঘুম ভেঙেছে আজ। ড্রয়িংয়ে বসে ব্রেকফাস্ট করছে এখন। মা বসে আছেন উল্টো দিকে চেয়ারে। এক হাতে নিউজ পেপার, অন্য হাতে চায়ের মগ। ফোন এলো, আন্দাজ মতো সেই কল। দুজনের কেউ ধরছে না, কেটে গেল। এবার এলো খানিক বাদে। সায়নী গিয়ে তুলল রিসিভার। কানে না নিয়ে মায়ের দিকে বাড়িয়ে বলল, তোমার ফোন। ধরা পড়ে যাওয়া ত্রস্ত চাউনি নিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন সোমা। কেমন স্নেহের গলায় সায়নী বলে, কি হলো, ধরো। মায়ের হাতে ফোন দিয়ে বাড়ির সামনের রাস্তায় হেঁটে যাচ্ছে সায়নী। রাস্তা শুনশান। আসবার সময় মাকে বলে এসেছে, একটু শ্যামাদার দোকান থেকে আসছি। ফোনটা যে মায়ের জন্যই আসে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে আইনক্স থেকে মাকে ফোন করার দিন। চুপ করে থাকা ফোনের উদ্দেশ্যে মা বলতে শুরু করেছিল, কেন এভাবে বারবার ফোন করো তাপস? আমি তো বলেছি, সেই স্কুল কলেজ বেলার কথা আমি সব ভুলে গেছি। দোষ আমারই ছিল। আমার অভিমান মানায় না। তাছাড়া আমি এখন মেয়ের মা। আমার মেয়ে তার মাকে একটা খারাপ জালিমা ভাবুক আমি চাই না। আমাদের ভালোবাসা। তারপর আর শুনতে ইচ্ছে করেনি সায়নীর। ভীষণ নার্ভাস লাগছিল। একটু আগে মায়ের কিশোরী বেলাটা হাতে তুলে দিয়ে আসতে পেরে বুকটা হালকা লাগছে। কষ্ট কি হচ্ছে না সামান্য? না, হচ্ছে না। আজ কলকাতার আকাশটা অনেক বেশি নীল, হাওয়ায় প্রাণ খোলা ভাব। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।